নমস্কার। কল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পরিশিষ্ট। কথাতেই আছে জন জামাই ভাগনা। প্রবাদ বাক্য কখনো ভুল হয় না। বাক্যগুলো তো আর কারো খেয়াল খুশিতে বানানো ছড়া নয়, মনুষ্য চরিত্র সম্বন্ধে বহু অভিজ্ঞতার ফল। নইলে কখনো এমনটা হয়? মা বাপ মরা যে ভাগ্নেকে ব্রজকিশোর এতকাল খাইয়ে পড়িয়ে মানুষ করলেন, তার এই কাজ। ব্রজকিশোর তো পাথর হয়ে গেছেন, আর গৃহিণী মায়াবতীর ধৈর্য স্থৈর্য সব লোপ। তিনি চেঁচাচ্ছেন, গাল পাড়ছেন, মাথা খুঁড়ছেন। চোরাই মাল ফেরত না পেলে কুটুম বাড়িতে কী করে মুখ দেখাবেন বলে হা হুতাশ করছেন, এবং নিজের নামের মহিমা সম্পূর্ণ বিস্মিত হয়ে আসামির প্রতি যা যা নির্মম শাস্তির ব্যবস্থাপত্র দিচ্ছেন, তা শুনলে বোধ করি বাঘা পুলিশ অফিসারও বিচলিত হয়ে পড়তে পারেন। কারণ এ যুগে জ্যান্ত গোড় দেওয়া, তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়া বা ডাল কুত্তা দিয়ে খাওয়ানো প্রথাটা তো চালু নেই। আসামিকে ছাদের চিলে কোঠা ঘরে তালাবন্ধ করে আটক করে ফেলা হয়েছে এবং পুলিশ ডাকবার তোড়জোড় চলছে। এ ব্যাপারে অর্থাৎ পুলিশ ডাকার ব্যাপারে ব্রজকিশোর কিঞ্চিত নিরুৎসাহ, কিন্তু সমস্ত উৎসাহ সুদে আসলে ওসুল করছে রাজকিশোর, ব্রজকিশোরের একমাত্র ছেলে রাজকিশোর। মেয়ে অবশ্য আছে ব্রজকিশোরের, দুই মেয়ে, সুরঙ্গিনী এবং বিহঙ্গিনী। তারা বড়, তারা শ্বশুর বাড়িতেই থাকে, ছেলে ওই একটি। ব্রজকিশোরের অবশ্য এখন তালপুকুরে ঘটি ডোবে না, কিন্তু ঘরটা বনেদি ছিল। ছেলে মেয়েদের বিয়েও বড় বড় ঘরেই দিয়েছেন, আর দিয়েছেন বলেই তো আজ এই সমস্যায় পড়েছেন। তার নিজের ঘরে তো এত সোনা মুক্তা হিরে জহরত থাকবার কথা নয়। মস্ত বড় লোকের বাড়ির বউ বিহঙ্গিনী গতকাল নেমন্তন্ন ফেরত এবারই রাত কাটাতে এসেই এই কাল করল। এ পাড়ায় বিহঙ্গিনীর এক জায়ের বাপের বাড়ি, সেখানে তার ভাইয়ের বউ ভাতে নেমন্তন্ন খেতে এসে রাত বেশি হয়ে যাওয়ায় এ বাড়িতে এসে হাজির হয়েছিল বিহঙ্গিনী। রাতটা বাপের বাড়িতে থেকে যাবে বলে আর শোবার সময় নিজের গায়ের এবং 13 বছরের মেয়ে নয়নের গায়ের সব কিছু তোলা গহনাগুলো খুলে মায়ের হাতে দিয়েছিল তুলে রাখতে। এ পর্যন্ত সবটাই বেশ সহজ স্বাভাবিক। এমনকি সকালবেলা যখন মায়াবতী তার এও স্ত্রী মেয়ের কাছে প্রস্তাব করেছিলেন, সকালবেলায় অমনি মুখে চলে যাবি কেন, দুটি মাছ ভাত মুখে দিয়ে ওবেলা যাস, আমি রাজাকে বলছি তোর শ্বশুরবাড়িতে ফোন করে দিতে, তখনও পর্যন্ত সমস্ত ব্যাপারটার মধ্যে অস্বাভাবিক অযৌক্তিক কিছুই ছিলই না। বিহঙ্গিনী বারদুই আপত্তি করার পর রাজি হওয়ার মধ্যেও না। ঘটনা অস্বাভাবিক অদ্ভুত চেহারা নিল বেলা 4টে নাগাদ, যখন বিহঙ্গিনী বলল, মা, গয়নাগুলো বার করে রাখো, খোলা খুচরো করে সঙ্গে না নিয়ে গায়ে পরে নিয়ে যাওয়াই ভালো। আর যখন মায়াবতী পানের সঙ্গে দিলীপের জর্দাটি বেশ বেশি করে দিয়ে মজিয়ে পানটি খেতে খেতে লোহার সিন্দুক খুলে আচমকা আর্তনাদ করে উঠলেন, বৌমা! হ্যাঁ, বৌমা বলেই চেঁচিয়ে উঠেছিলেন মায়াবতী। কেন তা তিনিও জানেন না, তার বৌমাও জানেন না, বাড়ির কেউই বলতে পারে না এই ভয়ঙ্কর মুহূর্তে বৌমা শব্দটাই মুখে এসেছিল কেন তার। হয়তো মনস্তত্ত্ববিদেরা বলতে পারেন, সংসারের সর্ববিধ অসুবিধের সময় বৌমার শরণাপন্ন হওয়ার অভ্যেস থেকেই এইটি হয়েছে মায়াবতীর। কিন্তু সে কথা যাক,
মোট কথা মায়াবতী বৌমা বলে আর্তনাদ করে উঠেছিলেন, আর সে আর্তনাদে চঞ্চল হয়ে ছুটে এসেছিল প্রতিমা। প্রতিমা কিছু প্রশ্ন করার আগেই মায়াবতী চাপা উত্তেজিত স্বরে বলে উঠলেন, বিহঙ্গর গয়না। প্রতিমা বিহ্বলভাবে বলল, গয়না? কোন গয়না? কোন গয়না আবার কি? চাপা ঝংকার দিয়ে উঠলেন মায়াবতী, নিজের মেয়ের কান বাঁচিয়ে। কাল রাত্রিরে বিহঙ্গ তার নিজের আর নয়নের সমস্ত তোলা গয়না গা থেকে খুলে আমায় রাখতে দিল না। প্রতিমার এটা জানা ছিল না। ও তখন শ্বশুরের নিত্য সেবার অঙ্গ পা টিপে দিচ্ছিল। হ্যাঁ, এটুকু চাই ব্রজকিশোরের, ঘুমের আগেই মৌতাত, পুত্রবধূর হাতের একটু সেবা, থাকলই বা চাকর বাকর, তা বলে যার যা কর্তব্য সে তা করবে না। সে যাক। প্রতিমা ঘটনাটা অনুমান করে নিয়ে আস্তে প্রশ্ন করলেন, কোথায় রেখেছিলেন? তোমার কথা শুনলে গা জ্বালা করে বৌমা। দেখছো লোহার সিন্দুকের ডালা হাট করে চেঁচাচ্ছি। প্রতিমা সিন্দুকের কাছাকাছি গিয়ে ভিতরটা দেখে নিয়ে আরও আস্তে বলল, বেশি রাত্রিরে তাড়াতাড়িতে কাপড়ের আলমারিতে রাখেননি তো? না গো বাছা, না। তোমাদের মতন এমন আলসে কুড়ে আমি নই যে পরের 10,000 টাকার জিনিস আমি হাত আলিশিতে যেখানে সেখানে ফেলে রাখব। নিজে হাতে সিন্দুক খুলে জিনিস রেখেছি, চাবি বন্ধ করেছি। প্রতিমা অবাক হয়ে বলে, তাহলে কোথায় গেল? কোথায় গেল সে কথা তো আমি শুধোচ্ছি। আরও চাপা ক্রুদ্ধ উত্তেজিত স্বর মায়াবতীর। কিন্তু আশ্চর্য কাণ্ড, প্রতিমা কিনা এই অবস্থায় হেসে ফেলে বলল, তা আমি তো এর বিন্দু বিসর্গ জানি না মা। মেয়ের কান বাঁচানো আর সম্ভব হলো না। মায়াবতী ডুকরে উঠলেন, এই দুঃসময়ে তুমি হাসছো বৌমা? ও মা, কি সর্বনাশে মেয়ে মানুষ গো তুমি! ওগো, কি না কি সর্বনাশ হয়ে গেল! এই চিৎকারে বাড়ির সকলেই এ ঘরে ছুটে এলো, সুকন্যা বিহঙ্গিনীও। আর সেই মুহূর্তে বিহঙ্গিনী দেখল মায়াবতী লোহার সিন্দুকের গায়ে মাথা ঠুকছেন আর চেঁচাচ্ছেন, ওগো, এ কি অপকলঙ্ক আমার ভাগ্যে ছিল গো! ও বিহঙ্গ, কেন মরতে তুই কাল এখানে এলি? কেন মরতে আমার হাতে সর্বস্ব রাখতে দিলি? তৎমুহূর্তেই পরিস্থিতিটি বুঝে নিয়ে চিৎকার করে উঠল নিবারণ, গেট বন্ধ করে দাও জলদি, বাড়ির একটি প্রাণী যেন বাইরে যেতে না পারে। বড় ঘরে বিয়ে হয়েছে, সব রকম বড় জিনিসের সঙ্গেই পরিচিত বিহঙ্গিনী, আর কিংকর্তব্য বিবেচনাতেও তৎপর। গেট বন্ধ হলো। বাড়িতে চাকর বাকর আশ্রিত আত্মীয় যে যেখানে ছিল এই ঘরে এসে আছড়ে আছড়ে পড়তে লাগলো। ব্রজকিশোর দিবানিদ্রাটি সেরে সবে উঠেছিলেন। মায়াবতীর চিৎকারে আকৃষ্ট হয়ে এই ঘরে এসেই ব্যাপার দেখে স্তব্ধ হয়ে বসে পড়লেন, আর ঘরের মধ্যে যেন ঝড় বইতে লাগলো। চোর কখন এলো, কিভাবে এলো? কিন্তু বাইরের চোর কি করে হওয়া সম্ভব? তবে কে? বাড়িতে কে এমন কাজ করতে পারে? কার এত বুকের পাটা? কার এমন হাত সাফাই? কেউ ধারণা করতে পারে না। অবশেষে প্রথম আবিষ্কার করে বসল বিহঙ্গিনীর 13 বছরের মেয়ে নয়ন। মায়াবতীর মাথা কোটাকুটি, বিহঙ্গিনীর চিৎকার, সারা বাড়ির হা হুতাশের মাঝখানে দাঁড়িয়ে সে এতক্ষণ বাঘিনীর মতো ফুলছিল। হঠাৎ এক সময় বলে উঠল, এ নিশ্চয়ই নেপু মামার কাজ। নেপু মামা মানে নেপু, নিরীহ নিরুপদ্রব বইমুখ নেপু। সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো, কিন্তু নয়ন অটল। হ্যাঁ, নির্ঘাত নেপু মামা। আজ ভোরবেলা দিদা যখন উঠে চলে গেছেন, নেপু মামাকে আমি এই ঘরে ঘোরাঘুরি করতে দেখেছি। নেপু ঠাকুরপো সকালে এই ঘরে আসে
ওর মা বাপের ছবিকে প্রণাম করতে। শান্তভাবে বলল প্রতিমা। 13 বছর বয়স হলে কি হয়, নয়নের বুদ্ধি 33-এর মতো। ও ঝেঁঝে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ও লোক দেখানো ভরং না হলে চলবে কেন? নইলে এটাই বোঝো, বাইরের চোর হলে মামিমার গয়নার বাক্সটি রেখে যেত। মামিমারটি যেমনকার তেমন থাকলো, বেছে বেছে আমাদেরগুলোই গেল। এরপর আবার সন্দেহের কি আছে? সত্যিই তো, তাই তো বটে। বাড়ি শুদ্ধ সকলে এইটুকু মেয়ের এই ক্ষুরধার বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। বাইরের চোর তো হতেই পারে না। ক্ষুরধার তখনও খুর চালিয়ে যাচ্ছে। তাছাড়া রাত্রিরে দিদা যখন রেখেছেন তখনও এ ঘরে নেপু মামাই ছিল। নেপু ছিল? বিহঙ্গিনী আঁতকে উঠল। হ্যাঁ, ছিলই তো। নয়ন সমান জোরের সঙ্গে বলে, একটা ওষুধের গেলাস হাতে করে ছুতো করে এসেছিল। বলল কি, মামিমা এই তোমার ওষুধ। রাত্রে মাকে নিয়ম করে ওষুধ ছেলে দেওয়া নেপু ঠাকুরপোর বরাবরের কাজ নয়ন, বিরক্ত সুরে বলে প্রতিমা। নয়নও তার বাড়া বিরক্তির সুর আমদানি করে। আহা, ওষুধটুকু আর ওর মামিমা ঢেলে খেতে জানেন না? আমার ঠাকুমা তো 80 বছরের বুড়ি, বসে বসে 1 ঘন্টা করে খল নুড়ি ঘষে ওষুধ খান না। ওসব হচ্ছে চালাকি, ঘরের কোথায় কি আছে দেখা। নইলে ঠিক যে সময় দিদা চাবিটি আলমারির ড্রয়ারে রাখছেন সেই সময় ওর ওষুধ দিতে আসার সময় হলো। বিহঙ্গিনী সাপিনীর মতো ফোঁসফোঁস করে বলে ওঠে, বাইরের লোকের সামনে লোহার সিন্দুক খোলাখুলি করলে এইরকম তো হবেই। সত্যি বলতে নেপুকে ঠিক বাইরের লোক বলে ইতিপূর্বে কোনোদিনই ভাবেননি মায়াবতী। এবাড়ির যাবতীয় কাজের সঙ্গে সঙ্গে ব্যাংকের টাকা তোলা, টাকা জমা দেওয়ার কাজটাও তো নেপু বড় হয়ে পর্যন্ত নেপুর ঘাড়েই চাপানো হয়েছে। কাজেই মায়াবতী একটু থতমত খেলেন। তারপর শুকনো গলায় বললেন, ঘরের ছেলে, তার মনে এসব আছে কি করে জানবো? ব্রজকিশোর এতক্ষণ পরে একটি কথা বললেন, নেপু হতেই পারে না। ব্যাস, এই একটি দেশলাই কাঠিতেই বারুদ জ্বলে উঠল। ব্রজকিশোরের প্রতিবাদে মায়াবতীর সমস্ত বিচারের রায় নেপুর প্রতিকূলে চলে গেল। এরপর তিনি বিশ্লেষণ করে দেখাতে লাগলেন, নেপু ছাড়া আর কেউ হতেই পারে না। নেপুরই এখন টাকার খাঁকতি, বামন হয়ে চাঁদে হাত, কুঁজোর চিত হবার স্বাদ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। মামার ভাত খেয়ে জীবন কাটল, যেতে চাচ্ছেন বিলয়েত, তাই এখন মামার সিন্দুক ভাঙলেন। বিলেত যাওয়ার কথাটা মিথ্যে নয়। কোথাকার যেন একটা স্কলারশিপ জোগাড় করে সত্যি বিলেত যাবার তালে ঘুরছে নেপু। সেখানের খরচ লাগবে না, শুধু যাতায়াতের খরচটা জোগাড় করতে হবে। সেই কথাই বলেছিল নেপু। বলেছিল ব্রজকিশোর যদি দেন, মামা ঋণ শোধ করে দেবে, এত বড় স্পর্ধার কথা সে বলে না। তবে এই টাকাটা নিশ্চয়ই শোধ করে দেবে, প্রথম কৃতি হয়েই। ব্রজকিশোর হয়তো রাজি হয়েই পড়তেন, যদি তার ভাঁড়ারে মা ভবানীর অধিষ্ঠান না হতো। সংসারের ঠাট এখনো সমান বজায় আছে। চাকচিক্য দেখে বোঝবার উপায় নেই পুকুরের জল কোথায় ঠেকেছে। কিন্তু ব্রজকিশোরের ভাবনায় ভাবনায় বুকে মাটি ঠেকে যাচ্ছে। ব্রজকিশোর রাজি হতে পারেননি, উপায় নেই বলেই পারেননি। তাই বলে নেপু এই উপায়ে নিজের উপায় করে নেবে বিশ্বাস করতে পারছেন না। অথচ স্ত্রী, কন্যা, নাতনির অকাট্য যুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করবার জোরও খুঁজে পাচ্ছেন না, তাই পাথর হয়ে আছেন। ইতিমধ্যে রাজকিশোর এসে পড়েছে এবং ঘটনা পরিদর্শন করেই প্রথমটা একগাছা চাবুক নিয়ে সারা বাড়ি আস্ফালন করে বেরিয়েছে। তারপর ছুটে 4 তলায় উঠে গিয়ে নেপু সমেত নেপুর ঘরের তালা বন্ধ করে দিয়ে এসেছে। বলা বাহুল্য, বাড়িতে এতক্ষণ যে কুরুক্ষেত্র পর্ব চলছিল
তার কিছুই টের পায়নি নেপু। বইমুখ নেপু বইয়ে মুখ দিয়ে বসলে বাহ্যজ্ঞান বিলুপ্ত হয়ে যায়। রাজকিশোর যখন দরজার কপাট দুটো সজোরে টেনে বন্ধ করে দিয়ে তালা লাগালো, তখন সে যৎপরনাস্তি বিস্মিত হয়ে উঠে এসে চেঁচিয়ে প্রশ্ন করল, কি দাদা, এটা কি হচ্ছে? দাদা বাইরে থেকে খিচিয়ে উত্তর দিল, কি হচ্ছে সেটা টের পাবে পুলিশ এলে। আরে ছাই, দৌড়টা বন্ধ করছো কেন? থাক, যথেষ্ট সাধু সাজা হয়েছে। লেখাপড়া জানা বিদ্বান ভেবেছিলে ডুবে জল খেলে কেউ টের পাবে না, কেমন? নেপু এসব কথা রহস্য হৃদয়ঙ্গম করতে পারল না, করবার চেষ্টাও করল না। ফিরে গিয়ে বই নিয়ে বসল। ভাবল, এ ব্যাপারে যদি আমার কোনো ভূমিকা থাকে ঠিকই যথাসময়ে ডাক পড়বে। কৌতূহল তার স্বভাব বিরুদ্ধ। তাছাড়া মনে মনে একটা অনুমান করল, হয়তো কোনো চাকর বাকরের ব্যাপার, কিছু চুরি টুরি করেছে, তাই পুলিশের নাম উল্লেখ। মরুককে তবু, কিন্তু খামোখা নেপুর ঘরে তালা লাগানোর মানে কি? আচ্ছা, নেপুর বিলেত যাওয়ার পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে বাড়িতে কোনো পুলিশ এনকোয়ারি আসেনি তো? তাও হতে পারে। তাই হয়তো বহির্জগৎ সম্পর্কে জ্ঞানহীন রাজকিশোর ভয়ে ভয়ে আগে এসে নেপুকেই লুকিয়ে ফেলল। মনে মনে একটু হাসল নেপু। তারপর আবার ভাবল, মরুক গে, দরকার হলে ঠিকই ডাকবে আমাকে। ততক্ষণ বন্ধই থাকি। ছোট ছেলেদের মতো তো আর দোর খুলে দাও, দোর খুলে দাও বলে চেঁচাতে পারি না। আবার বইয়ের মধ্যে ডুবে গেল সে। এদিকে নিচে আন্দোলন ক্রমশই উদাস হয়ে উঠেছে। বিহঙ্গিনী 12:50 ফোনে হাত দিতে গিয়েছে স্বামীকে ফোন করতে পুলিশে খবর দেওয়ার জন্য। মায়াবতী প্রায় হাতে পায়ে ধরে নিবৃত্ত করেছেন। এক্ষুনি আর কুটুমবাড়ি জানাজানি করে কেলেঙ্কারি বাড়িয়ে কাজ নেই। দেখাই যাক না, যদি শাসানির চোটে চোরাই মাল বার করা যায়। অত জিনিস এই ঘন্টার মধ্যে কোথায় বা পাচার করবে? বিহঙ্গিনী অগত্যা স্বামীকে জানানোটা বন্ধ করেছে। তবে এই শর্ত দিয়েছে, কালকের মধ্যে যেন মায়াবতী তার সমস্ত হারানো জিনিসের অনুরূপ জিনিস পাই পয়সাটি মিলিয়ে শোধ করে দেন। নচেত বিহঙ্গিনীর পক্ষে আর শ্বশুরবাড়ির চৌকাঠ ডিঙানো সম্ভব হবে না। তাছাড়া বাপের বাড়ি থেকে গহনা খোয়া গেলে আইনত বাপ ভাই সে গহনা পরিশোধ করতে বাধ্য। পুলিশ সম্বন্ধে ছেলেমেয়ের উৎসাহ যত বেশি, মায়াবতীর ততটা নয়। তিনি বলেন, হতভাগা শয়তানকে একবার ডেকে জিজ্ঞাসাবাদ করে গলায় গামছা দিয়ে জিনিস আদায় কর তোরা। ব্রজকিশোর এ প্রস্তাবে সম্মতি দেবেন কি না ভাববার অবকাশে প্রতিমা ধীর স্বরে বলে, গলায় গামছা কেন মা? গলায় ফাঁসি দিলেও ওর কাছ থেকে জিনিস আদায় করা যাবে না। যাবে না? তেমন তেমন লোক শাস্তি দিতে পারলে বাপ বাপ করে দিতে পথ পাবে না বৌমা। ছি ছি, কি ছেলেই পেটে ধরেছিল ঠাকুরজি! মরা মা বাপের মুখে চুনকালি দিল গা। বিলেত যাবেন, বিদ্বান হবেন, তাই চুরি বিদ্যাটা আগে রপ্ত করেছেন। বিলেত যাবার টাকা ঠাকুরপোর জোগাড় হয়ে গেছে মা। কি বললে বৌমা? জোগাড় হয়ে গেছে? বলি, দিলে কে, তুমি নাকি? প্রতিমা সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে বলে, বলবার ইচ্ছে ছিল না, কিন্তু আপনারা যা কাণ্ড করে তুললেন, না বলে উপায় রইল না। টাকা আমার বাবা দিয়েছেন। তোমার বাবা? ঘরে যেন বজ্রাঘাত হলো। স্তব্ধতা ভাঙল রাজকিশোর। প্রথমত, তোমার বাবার তো আরও একটা আইবুড়ো মেয়ে নেই যে হবু জামাইকে বিলেত ফেরতা করিয়ে আনবেন? হঠাৎ বিনা স্বার্থে তোমার পিস্তুত দেওরের ওপর এত টাকা ইনভেস্ট করার অর্থ? সব কাজেই কি অর্থ থাকে? পৃথিবীতে তো কিছু পরিমাণ নির্বোধ লোক থাকেই,
যারা মাঝে মাঝে বিনা স্বার্থে অর্থহীন কাজ করে বসে। রাজকিশোর তার শ্বশুরকে চেনে, তাই মুখ ছোপ খেয়ে চুপ করে যায়। মায়াবতী আর ব্রজকিশোরও তথৈবচ। এটা আর একটা আকস্মিকতার ধাক্কা, কিন্তু বিহঙ্গিনী আর নতুন কোনো ধাক্কাতেই চুপ করতে পারছে না। তার পাঁজরা খালি হয়ে গেছে, তাই সে ঝংকার দিয়ে ওঠে। তোমার বাবা কুটুমের ওপর টেক্কা দিয়ে উদারতা দেখিয়েছেন বলেই নেপার নির্দোষিতা প্রমাণ হয় না বউ, থানা পুলিশ করতেই হবে। বাস্তবিক প্রতিমা সর্বনেশে মেয়ে, তাই এহেনা দুঃসময়ে হাসে, মৃদু হেসে বলে, আমিও তাই বলি ছোড়দি, থানা পুলিশ করাই ভালো। তুমিও তাই বলো? বিচলিতভাবে বলেন ব্রজকিশোর। প্রতিমা তেমনই ভাবেই বলেন, হ্যাঁ বাবা বলি, আদালতেই দোষী নির্দোষী প্রমাণ হওয়া ভালো। আর সত্যিকারের দোষীর শাস্তি হওয়ার প্রয়োজনে আদালতে গিয়ে যদি সাক্ষ্য দিতে হয় তাও দেব। মায়াবতী ঝেঁজে উঠে বলেন, তা দেবে বই কি, ঘরের বউ আদালতে গিয়ে সাক্ষী না দিলে মুখটা আরও উজ্জ্বল হবে কি করে? বলি, তুমি তো কিছুই জানো না, কিসের সাক্ষী দেবে? প্রতিমা একবার রাজকিশোরের সাদাটে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে দেখে কঠিন স্বরে বলে, কিছুই জানতাম না সত্যি, কিন্তু হঠাৎ সব কিছুই জেনে ফেললাম মা। এখন আর প্রমাণ দেওয়া হবে না শক্ত। আর আমার সাক্ষ্যটাই বোধহয়। বেশ সশব্দেই হেসে ওঠে প্রতিমা, রাজকিশোরের মুখের দিকে চেয়ে হেসে বলে, বোধহয় সবচেয়ে জোরালো হবে। গল্পটা হয়তো এইখানেই শেষ হতো, কিন্তু গল্পের একটা পরিশিষ্ট থাকে। সেই পরিশিষ্টের কাহিনী এই, প্রতিমার এ বাড়ির বাস উঠল। কারণ যে বউ ভাগ্নের জেল বাঁচাতে স্বামীকে জেলে পাঠাবার চেষ্টায় দ্বিধা করে না, সে বউয়ের চরিত্র যে কেমন তা কি বুঝিয়ে বলতে হবে? নেপু জেলে গেলে কার কি ক্ষতি হতো? মা নেই, বাপ নেই, বংশের মান মর্যাদাই বা কি? আর রাজকিশোর জেলে যাওয়া মানে এত বড় বংশের মুখে চুনকালি। না, জেল আটকানো গেল না রাজকিশোরের। অফিসের ক্যাশ ভাঙার অপরাধে 4 বছরের জেল হয়ে গেল তার। গর্ত কেটে গর্ত বোঝাতে চেষ্টা করেছিল বেচারা। তা নিজের স্ত্রী যার শত্রু, তার আর বাঁচবার উপায় কোথা? আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পরিশিষ্ট। গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।